বাজে বাজে রবিনা বাজে 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 রবিনা বাজে বাজে বাজে
খুব বোধে যখন তুমিও তোমার বোন ঘুমোতে, তখন স্বামীজি স্নানে আসতেন। তুমিও তোমার বোন মানে মিস ম্যাকলাউড এবং তার বোন। তারপরেই তার গম্ভীর দরাজ কণ্ঠের আওয়াজ শোনা যেত। মনে হতো তিনি কোনো পবিত্র মন্ত্র উচ্চারণ করছেন। সংস্কৃত না জানলেও মন্ত্রের অন্তর্নিহিত ভাবটি আমি ঠিক ধরতে পারতাম। ভক্তিরসে সিক্ত সেই প্রসন্ন প্রভাতগুলি আজ স্বামীজির সম্পর্কে আমার মধুরতম স্মৃতি হয়ে রয়েছে। সেকালে রান্নাঘরের চার দেয়ালের মধ্যে তুমি আর আমি স্বামীজিকে তাঁর শ্রেষ্ঠ অবস্থায় দেখেছি। তখন তার মুখ থেকে উচ্চ আধ্যাত্মিক চিন্তার কি অবাধ স্রোতই না বইত। আর সেই কৌতূহল দীপক শিক্ষাপ্রদ সকালটির কথা মনে পড়ে, যেদিন স্বামীজি নিজের ভাবে খুব চড়েছিলেন। সংবাদপত্রে বধূ নির্যাতন অথবা শিশুপ্রিয়নের কোনো একটা খবর পড়ে সেদিন আমি একেবারে খেপে গিয়েছিলাম, আর কুকুর বেড়ালের মতন যথেচ্ছ সন্তান জন্ম দেওয়ার হীন সামাজিক প্রথাকে দীক্ষা দিচ্ছিলাম। কাণ্ডজ্ঞানহীন লেকচারের বিরুদ্ধে সেদিন তুমি যুক্তি দেখিয়েছিলে যে অগন্তি ভিখিরি, উন্মাদ ও সামাজিক অপরাধীর জন্ম দিয়ে সমাজেরই ক্ষতি, কারণ কালে তারাই সমাজের বোঝা হয়ে দাঁড়াবে এবং যারা সৌভাগ্য ও সুখে লালিত তাদের উপরেই বঞ্চিত দুর্ভাগার দল প্রতিহিংসা নেবার জন্য ঝাঁপিয়ে পড়বে। সেই জন্য আমি চাইছিলাম এমন একটা আইন করা হোক যাতে এই সমস্ত হতভাগ্য ছেলেমেয়েরা তাদের নেশাখোর বাপেদের কাছ থেকে এবং নির্বোধ মায়েদের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে পারে, যাতে একদল অপুষ্ট অপরিণত শিশুর বোঝা জগতের ঘাড়ে চাপিয়ে দিয়ে ভগবান তার আদালতে মানুষ সৃষ্টি করেছেন এই ধরনের একটা জঘন্য পরিহাস ও ঈশ্বর নিন্দা থেকে সমাজকে অব্যাহতি দেওয়া যায়। আমার কথা শেষ হলেই স্বামীজি ধীরে ধীরে আমাদের দৃষ্টি সেই ধূসর সুদূর অতীতের দিকে ঘুরিয়ে দিলেন, যখন মেয়েদের ভাগ্য নির্ভর করতো শুধুমাত্র পুরুষদের বাহুবলের উপর। তারপর ক্রমশ যুগের হাওয়া পাল্টাতে লাগলো এবং স্ত্রী জাতির অবস্থা ক্রমোন্নতি হতে থাকলো। চিন্তা শক্তির ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে তাদের সুখ ও স্বাধীনতার পরিধিও দিন দিন বিস্তৃত হচ্ছে। সেদিন সকালে স্বামীজি যা বলেছিলেন তার সারমর্ম, এই সংস্কার এতদিনে করা যায় না, একদিনে করা যায় না। সব মহান পরিবর্তনে ধীরে ধীরে এসেছে এবং ভবিষ্যতে তাই আসবে। এর অন্যথা হলে পৃথিবী তার শৃঙ্খলা এবং ভারসাম্য দুটিই হারাবে। এ কথা অবশ্য সত্যি। স্বামীজির মুখের কথাগুলি ঠিকভাবে গুছিয়ে তোমার কাছে তুলে ধরতে পারলাম না, তার কথার ভাবটুকুই দিলাম। একটা মজার ব্যাপার কি জানো, স্বামীজির মুখ থেকে শোনা একটি কথা আমি ভুলিনি এবং তার বক্তব্য বুঝতে আমার কখনোই কোনো অসুবিধা হয়নি। তবুও লিখতে বসে তার বলা কথাগুলি তোমার কাছে হুবহু তুলে দিতে পারলাম না। আমার কি মনে হয় জানো, তার বলা কথা দ্বিতীয়বার কেউ বলতে পারে না, বলা অসম্ভব। আর বললেও তিনি যে উদ্দীপনা, যে অনুপ্রেরণা, আবেগ তার বাণীর মধ্যে ঢেলে দিলেন, পুনরাবৃত্তির মধ্যেই সেইগুলির অভাব থাকবেই। তিনি যখন বলতেন সেসব মুহূর্তে শুধু তাঁর কথা শোনার আনন্দেই আমরা বুঁদ হয়ে থাকতাম। স্বামীজির বক্তৃতা আমি খুব কমই শুনেছি, আর কেমন করেই বা শুনবো। একে বয়সের ভার, তারপর সংসারের ঝক্কি। মার্থার মতো আমারও তাই কোনো উপায় ছিল না, বেশিরভাগ সময় বাড়িতেই থাকতে হতো। তাছাড়া তখন সেই সুখের দিনগুলির কথা সবিস্তারে বলতে যাওয়া অনেকটা কীরকম যেন ঘুম থেকে ধর্মড়িয়ে উঠে কাউকে স্বপ্নবৃত্তান্ত বলতে গেলে যেমন হয়, ঠিক তেমনি। তুমি কি ওই বক্তৃতায় ছিলে যেখানে উদ্ভট অপ্রাসঙ্গিক প্রশ্ন করে সকলের দৃষ্টি আকর্ষণ করার ওস্তাদ মহিলাদের একজন বলেছিলেন, আচ্ছা স্বামীজি, আপনার দেশে তো শুনেছি প্রচুর সাধু, ওদের কী করে চলে? বিদ্যুৎ বেগে স্বামীজি জবাব দিলেন, কেন ম্যাডাম, যেভাবে আমাদের ধর্মযাজকদের চলে সেইভাবে মেয়েরাই ওদের ভরসা। স্বামীজির সমুচিত উত্তর শুনে শ্রোতারা হো করে হেসে উঠলেন, আর সেই হাসির তোরে তখনকার মতো ভদ্রমহিলা একেবারে চুপ। স্বামীজিও ফের তার ভাষণ শুরু করলেন।